বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রধান উপদেষ্টা কাতার সফরে আল জাজিরাতে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে নানা রকম বিষয় নিয়ে কথাবার্তা বলা হয়েছে, দেশের পরিস্থিতি নিয়ে, এবং একটা পর্যায়ে নির্বাচনের প্রসঙ্গটা আসলো। নির্বাচন প্রসঙ্গটা আসার পর উনি দুটি কথা বলছেন। সেই দুটি নিয়ে আগে কি বলছেন আমি আগে সেটা পড়ে শোনাই। জবাবে অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, দুটি বিষয়। একটি, জনগণের অধৈর্য নিয়ে, তা মধুচন্দ্রিমা শেষ হোক বা না হোক, বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনো মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান। তারা বলছে না অন্তর্বর্তীকালীন সরকারকে চলে যেতে হবে এবং নির্বাচন দিতে হবে, কেউ তা বলেনি। ওইদিকে আমরা হাঁটছি। ডক্টর ইউনূস বলতেছে ওইদিকে আমরা হাঁটছি। আমরা এখন কোনো সমস্যার মুখোমুখি হই নাই। আমরা এখনো কোনো সমস্যার মুখোমুখি হই নাই যেখানে জনগণ বা লোকজন বলছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের ক্ষমতা হস্তান্তর করুন বা নির্বাচন দিন। মানে উনি বোঝাতে চাইছিলেন, এটা আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে বাংলাদেশের জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে, মানে জনগণ চাচ্ছে আরো দীর্ঘদিন ক্ষমতা থাকুক। নির্বাচনের প্রসঙ্গে জনগণ এখনো নির্বাচন চাচ্ছে না, মানে তাদেরকে চলে যাওয়ার জন্য বলছে না। তো সুতরাং ডক্টর ইউনূস তার সরকার সেই পথে হাঁটছে। বিষয়টা উনি এভাবে বোঝাতে চেয়েছিলেন। ডক্টর ইউনূসকে বাংলাদেশের 24শে আগস্টে গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনূসকে বাংলাদেশের সব জনসাধারণ, সবগুলো রাজনৈতিক স্টেকহোল্ডাররা সবাই মিলে ক্ষমতা বসিয়েছিল একটা কারণে। সেটা হচ্ছে একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন করার জন্য। এবং সেই নির্বাচনটা করার জন্য যেহেতু বিগত মাফিয়া সরকার দেশের সব সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে, এমন কোনো সেক্টর নাই যে ঠিক আছে, সবগুলো সেক্টর ধ্বংস করে দিয়েছে। সেই জন্য ডক্টর ইউনূসকে বাড়তি কিছু কাজ জনগণ ইউনূসের কাছে আশা করছিল। সেটা হচ্ছে সংস্কার, কিছু বিষয় যেগুলা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হতে বাধা, কিংবা কেউ যাতে মাফিয়া সরকার হয়ে উঠে না পারে ভবিষ্যতে, এই ধরনের কিছু সংস্কার জনগণ আশা করছে। তো সেই আশা হিসাবে ডক্টর ইউনূসকে ক্ষমতা বসিয়েছে। এবং তার জন্য বাংলাদেশের মানুষ যতই সমস্যা হোক, বর্তমানে দেশের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি বলেন, যা কিছু বলেন, মোটামুটি সবগুলো দেশের জনগণ মেনে নিয়েছে। কয়েকদিন আগে একটা সবাই কথা বলছিল যে দেশের অবস্থা খুব ভালো, সব কিছু ক্রয় ক্ষমতার মধ্যে, কিন্তু সেটা ছিল সাময়িক, 2-1 মাসের জন্য। তাও সেটা হচ্ছে তার কারণ আছে। সেটা হচ্ছে তখন ছিল শীতকালীন সবজি বাজারে প্রচুর ছিল, যার কারণে দামটা এত বাড়ে নাই। কিন্তু এখন শীত যেতে যেতেই বাংলাদেশের বিভিন্ন মার্কেটে ঘুরে দেখেন 80 টাকার নিচে কোনো তরিতরকারি নেই। 80 টাকার নিচে কোনো তরিতরকারি নেই। চালের দাম ঊর্ধ্বগতি, তেলের দাম ঊর্ধ্বগতি, সব কিছুতে ঊর্ধ্বগতি। বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। যা হোক, সব অন্য আরেকটা বিষয়। তো উনি ডক্টর ইউনূসের ভাষ্য অনুযায়ী বোঝা যাচ্ছে উনি মানে ক্ষমতাকে দীর্ঘায়িত করবেন, উনি ক্ষমতা ছাড়বেন না। উনি 2006 সালেও রাজনৈতিক দল করতে চেয়েছিল, কিন্তু এখন এসে উনি বলতেছে আমি তখন দেখলাম যে এটা জামিলার কাজ, এই কাজ সে কাজ, সেই জন্য আমি রাজনৈতিক দল করার উদ্যোগ থেকে সরিয়ে আসছে। আসলে কিন্তু তা না। আমি নিজেও ওনার যে ভোট নিয়েছিল সব জায়গা থেকে, গ্রামীণ ফোন, যাদের গ্রামীণ সিম আছে তাদের থেকে ভোট দেওয়ার জন্য আহ্বান করা হয়েছিল। সেখানের মধ্যে আমিও একজন ভোট দিয়েছিলাম। রাজনৈতিক দল করার জন্য, কিন্তু উনি জনগণের সাড়া পান নাই, না পাওয়ার কারণে উনি সরে গেছেন। তবে ওনার জ্ঞান, প্রজ্ঞা, মেধা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। উনি অনেক উঁচু মনের বা উঁচু শ্রেণীর একজন মানুষ। মানে ওনার কথাবার্তা, চিন্তা ভাবনা, সবকিছু মিলে ওনার ধারে কাছে যাবে এরকম কেউ
বাংলাদেশ অন্তত কেউ নেই। ওনার মেধাটা ওই রকম পর্যায়ে, আন্তর্জাতিক লেভেলে ওনার ভালো একটা সম্পর্ক আছে, সবগুলো ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে একটা লোভ থাকে, প্রত্যেকটা মানুষের মধ্যে লোভ আছে, সে যে হোক, কারণ লোভ যদি না থাকে তাহলে সে ফেরেশতা পর্যায়ে পড়ে যাবে। তো মানুষ তো বানানো হয়েছে তাদের মধ্যে লোভ, ভিতরে লোভ সৃষ্টি করে মানুষ বানানো হয়েছে, না হলে তো ফেরেশতা বানাই দিত। তাহলে প্রত্যেকটা মানুষের মধ্যে লোভ আছে, ওনার যে লোভ আছে সেটা কমাতে তার কিছু বিষয় নিয়ে আলাপ করলে বোঝা যাবে। উনি গ্রামীণ ব্যাংকের এমডি পদটা না সারার জন্য মাফিয়া হাসিনার সাথে অনেক কিছু হয়েছে, শুধুমাত্র একটি ব্যাংকের চেয়ারম্যান থাকা না থাকা। যদিও মাফিয়া হাসিনা ওনার উপর অনেক জুলুম অত্যাচার নির্যাতন করেছে, সেগুলা তো আমরা জনগণ সবাই দেখছি, আমরা সবাই জানি, কিন্তু উনি সামান্য চেয়ারটা না সরার জন্য, আর সেইখানে উনি এখন সারা বাংলাদেশের রাষ্ট্রের আসনে বসে আছে, সেই আসনটাকে উনি ছাড়বেন? আমার মনে হয় না। উনি যদি এতটাই সৎ হতো তাহলে উনি ক্ষমতা নেওয়ার এক সপ্তাহের মধ্যে 669 কোটি টাকা আয়কর উনি দুদক থেকে মওকুফ করিয়ে নিয়েছেন। 669 কোটি টাকা উনি দুদকের থেকে সুবিধা নিয়ে নির্বাহী বিভাগের প্রধান হিসাবে সেই টাকাগুলো মওকুফ করে নিয়েছেন। আমি অন্যান্য মামলা যা যা ছিল সবগুলো কথা বাদ দিলাম, আমি শুধু উনি যে অনৈতিক কাজ করছে সেটা বলতেছি। 669 কোটি টাকা মানে আয়কর টাকা উনি দুদক থেকে মওকুফ করে নিয়েছেন। তারপর রাষ্ট্রের যে কোনো ব্যাংকের রাষ্ট্রের 25% শেয়ার থাকে, যে কোনো ব্যাংকের 25% শেয়ার রাষ্ট্রের মানে দেশের আন্ডারে থাকে। সেখানে উনি ক্ষমতায় এসে গ্রামীণ ব্যাংকের সরকারি অংশ রাখছে 10%, বাকি 90% গ্রামীণ ব্যাংকে ফিরে নিয়ে গেছেন। তারপর উনি গ্রামীণ বিশ্ববিদ্যালয় করার জন্য জায়গা তৈরি করে জায়গা বরাদ্দ নিয়ে নিয়েছেন। মানে ওনার কাজগুলো উনি টিকে আদায় করে নিয়েছেন, নিয়েছিলেন। উনি যদি লোভী না হতো, ওনার ভিতরে যদি লোভটা কাজ না করতো, উনি যদি এতটাই সৎ হতো, তাহলে তো উনি প্রথমে যে 669 কোটি টাকা উনি যে মওকুফ করে নিলেন সেটা তো করতেন না কোনোদিনও। প্রয়োজনে উনি মামলায় যেতেন, কিভাবে যদি এটা যদি ইলিগাল হয়ে থাকে মামলায় মোকাবেলা করতেন, সেটা উনি করেন না। মামলা তারপর ওনার বিরুদ্ধে যতগুলো অভিযোগ ছিল সবগুলো বাতিল করেছে, এসবগুলো বা স্বাভাবিক, সব যে কোনো কেউ সরকার আসলে এরকম করে। তারপর উনি যে সৎ সেটা তো প্রমাণ করতে পারতেছে না, কারণ এতগুলো টাকা উনি মওকুফ করার কারণে। তাছাড়া উনি আবার যেটা নিয়ম, ব্যাংকের 25% শেয়ার রাষ্ট্রে থাকে, সেখান থেকে উনি আবার ওনার গ্রামীণ ব্যাংকেরটা রাখছে মাত্র 10%, বাকি 90% উনি গ্রামীণ ব্যাংকে নিয়ে গেছে। আবার গ্রামীণ বিশ্ববিদ্যালয় করার জন্য জায়গাও বরাদ্দ নিয়ে নিচ্ছে উনি সবকিছু ওনার কাছে উনি করছে। এখন ওনার মধ্যে লোভ ঢুকছে ক্ষমতা কিভাবে দীর্ঘায়িত করা যায়। এবং যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছে সবারই একই অবস্থা। কেউ বলতেছে না আমাদের সময় নাই, তাড়াতাড়ি নির্বাচন দিয়ে আমরা চলে যেতে চাই, আমরা আমাদের কাজে ফিরে যেতে চাই। এগুলো সব বোকাস কথা, বানোয়াট কথা। আজকে আসিফ নজরুল একটা কথা শুনলাম, তিনিও বলতেছেন মোটামুটি সেম কথা। মানে মোটামুটি ক্ষমতা তো আসলে অনেক বড় জিনিস, ক্ষমতার পাওয়ারটা তো অনেক সবাই এনজয় করতে চায়। সেই হিসাবে একজন লোক নাই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের আশেপাশে যেদিকে বলেন কেউ ক্ষমতা ছাড়বে এটা কারো মন মানসিকতা সেটা নাই। অথচ জনগণ তাদেরকে ক্ষমতা বসিয়েছিল, কিছু জঞ্জাল জমা হয়ে গেছে, সেগুলো পরিষ্কার করে দেশে একটি অবাধ নিরপেক্ষ সরকার বা একটা নির্বাচন দেওয়া। কিন্তু তারা, আমি আগেও বলছিলাম, ডক্টর ইউনূস সহজে নির্বাচন দিবে আমার মনে হয় না। সেটা এখন বাস্তবে পরিলক্ষিত হচ্ছে। ওনাকে প্রশ্ন করা হয়েছে দেশের আইনশৃঙ্খলা অবনতির কারণে, উনি ঠিক মাফিয়া হাসিনা যেটা গুরুত্ব দিত
দেশের জনগণ আমাদেরকে চায়, আমাদেরকে বারবার ভোট দিয়ে ক্ষমতা বসিয়েছে। উনিও একই মানে একটু ঘুরিয়ে ফিরিয়ে বলতেছে যে দেশের আইন শৃঙ্খলা সব ঠিক আছে, সব ওকে, কোনো সমস্যা নাই। উনি এটাই মাফিয়া হাসিনার মতো যে মাফিয়া হাসিনার যে বয়ান, সে বয়ানটা ওনার মতো করে উনি দিচ্ছে। তাহলে উনি সৎ কীভাবে হলো? তারপর উনি এই বিষয়টা তো গেল। তারপর উনি কিছুদিন আগে রমজানে চট্টগ্রাম কক্সবাজারে রোহিঙ্গা ইস্যু নিয়ে একটা সমাবেশ করছে। সেখানে উনি চট্টগ্রাম ভাষায় কথা বলছে এবং উনি কিছু কথা বলছে এখানে যে আগামী ঈদ রোহিঙ্গারা যাতে তাদের দেশে গিয়ে ঈদটা করতে পারে সেই ব্যবস্থা উনি করবেন। এটা নিয়ে তো আমাদের দেশে অনেক হাউকাউ, মানে অনেক কিছু করে ফেলছে, প্রশংসায় ওনার পঞ্চমুখ সবাই, উনি কনফার্ম করে দিছে। তারপর কিছুদিন আগে একটা ঘোষণা আসলো, উনি একজন বিজ্ঞ লোক লাগছে, কলিলুর রহমান না ওনার নামটা কলিল। উনি এখন দেশের নিরাপত্তা বিষয় নিয়ে কাজ করতেছে। সে কলিল সাহেবকে নিয়োগ দেওয়া হলো। তিনি এসে একটা মার কাট একটা সমাধান দিয়ে দিল যে 1,80,000 রোহিঙ্গা ফেরত যাবে। অথচ মায়ানমার সরকার বলছে 1,80,000 লোক ফেরত যাবে না, সেটা বলে না। এরা বলছে যে তাদের হিসাব মতো 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেওয়া যেতে পারে, নেওয়া যেতে পারে, নিয়ে যাবো সেটা বলে না, যেতে পারে বলছে যে উনি। অথচ মিস্টার কলিল সাহেব এবং বট বাহিনীরা সহ মিলেজুলে এটাই প্রচার করতেছে ডক্টর ইউনূস এত বড় হেড়ামলা মানুষ যে উনি 1,80,000 রোহিঙ্গাকে ফেরত দিয়ে দিচ্ছে। বরঞ্চ আজকের খবর হচ্ছে আরও 1,13,000 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে। আজকের খবর হচ্ছে 1,13,000 রোহিঙ্গা বাংলাদেশে আবার প্রবেশ করছে এবং সেটা নিয়ে উনি আমেরিকার পারপাস সার্ভ করার জন্য উনি আরকান আর্মির সাথে একটা করিডোর দেওয়ার ব্যবস্থা করছে। তাহলে উনি যে দেশপ্রেমিক হলো কিভাবে? যেখানে আমরা রোহিঙ্গা ইস্যু নিয়ে হিমশিম খাচ্ছি, রোহিঙ্গাকে ফেরত পাঠাতে পারছি না কোনো অবস্থাতে, কলিল সাহেব তো এসে মার কাট একটা রূপ দেখাই দিল যে 1,80,000 রোহিঙ্গা ফেরত নিয়ে যাচ্ছে। অথচ মায়ানমার তাদের ওয়েবসাইটে গিয়ে দেখিয়েন তারা কি বলছে। তারা আবার বিভিন্ন পত্র পত্রিকাগুলোতে খবরটা এখনো তো আছে, ওখানে ভালো করে পড়ে দেখিয়েন কি বলছে। ওখানে বলছে যে মায়ানমার বক্তব্য হচ্ছে যে 1,80,000 রোহিঙ্গা ওনাদের দেশে, মানে ওনাদের বিবেচনায় ফেরত নেওয়ার যোগ্য, ফেরত নিয়ে যাবে সেটা বলে নাই। অথচ এটাকে হাইলাইট করা হয়েছিল ফেরত নিয়ে যাচ্ছে। এখন যে আজকে যে আবার উল্টা 1,13,000 রোহিঙ্গা বাংলাদেশে ঢুকলো, এতে কি বোঝা যায়? ডক্টর ইউনূস অনেক বড় হ্যাঁড়ামলা, অনেক বেশি এই তা। এত যদি যদি এত জনপ্রিয়তা থাকে, দল তো গঠন করা হয়ে গেছে ওনার তো দল গঠন করা হয়েছে এনসিপি। তো সেই দলে উনি নির্বাচন করুক, নির্বাচন করে ক্ষমতায় বসে 10 বছর 20 বছর যতবার উনি নির্বাচিত হবে ততবার উনি ক্ষমতা বসুক, এতে তো কোনো আপত্তি নাই। আমাদের মূল কথা হচ্ছে আপনাকে বসানো হয়েছে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য, সেই সাথে টুকটাক কিছু সংস্কার করার জন্য। সেই সংস্কারগুলো তো মোটামুটি দেখলাম যে সবগুলো রাজনীতিবিদরাই একসাথে ঐক্যমত্য হয়েছে। কিছু কিছু ভিন্নমত আছে, আর ভিন্নমত থাকবে। ভিন্নমতটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। ভিন্নমত যদি না থাকে, সবাই যদি একমত হয়ে যায়, তাহলে সেটা বাকশাল হয়ে গেল। এখন ভিন্নমত আছে বিদায় সেটাকে গণতন্ত্র বলা হচ্ছে। তাহলে ওনার উচিত এখন এগুলা একটা মীমাংসায় এনে সামনে দ্রুত নির্বাচন দেওয়া। উনি সেই পথে না আগে। তাছাড়া রাজনৈতিক দলগুলো বলতেছে একটা রুট ম্যাপ দেওয়ার জন্য। উনি বারবার একই কথা বলতেছে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে ঠিক ডিসেম্বর মধ্যে নির্বাচন দিতে হবে, কিন্তু বিএনপি চাচ্ছে যেন একটা রুট ম্যাপ দেয়। এখন যদি ডক্টর ইউনূস যদি বলে যে 2026 সালের ফেব্রুয়ারি মাসের অমুক তারিখ অথবা অমুক তারিখ নির্বাচন হবে, সেটা যদি বিএনপি না মানে সেটা হচ্ছে ভিন্ন কথা। বিএনপির উদ্দেশ্য হতো এবং অন্যান্য রাজনৈতিক দলের উদ্দেশ্য শুধু একটাই, যেন একটা রুটম্যাপ ঘোষণা করা হয়। কিন্তু উনি যেটা বলতেছে সেটা কোনো রুটম্যাপ না, সেটা ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য একটা পরিকল্পনা। যে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত নির্দিষ্ট কোনো সময় উনি বলতেছেন না। তার মানে ওনাকে সেই ম্যাজিক্যাল চেয়ারের লুকটা পেয়ে বসেছে। কারণ উনি সামান্য গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের পদটা ছাড়তে ওনার যত সমস্যা হয়েছিল,
সেই জায়গায় উনি রাষ্ট্রের পথ ছাড়বেন আমার মনে হয় না। আমার মনে হয় না উনি ক্ষমতা ছাড়বেন, এবং ক্ষমতা উনি দীর্ঘায়িত করার জন্য যত ধরনের কৌশল আছে সবগুলো উনি বাস্তবায়ন করবেন। সেই জন্য এখন উচিত জনগণের উচিত এটা নিয়ে চিন্তা করা, এটা নিয়ে ভেবে দেখা। 111 সরকার যখন ক্ষমতা আসছিল তখন দেশের জনগণও ওনাদেরকে সমর্থন দিয়েছে যে হ্যাঁ 111 সরকার অনেক ভালো, কিন্তু তাদের কর্মকাণ্ড কিছুদিন যাওয়ার পর জনগণ আবার ফুঁসে উঠছিল। ঠিক তদ্রুপ ইউনূসের দ্বারা হবে। ডক্টর ইউনূস একজন সম্মানিত ব্যক্তি, সারা বিশ্বে ওনার একটা গ্রহণযোগ্যতা আছে, একটা সুনাম আছে। সেই সুনামটা আমার মনে হয় দেশে এসেই ওনার সেই সম্মানটা নষ্ট হওয়ার সম্ভাবনা বিরাট আকারে দেখা দিয়েছে। এবং দেশের জনগণকে এ ব্যাপারে চিন্তা ভাবনা করার অনুরোধ জানালাম। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।